নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের কাছে ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি নাটক বাসন্তিক স্বপ্নম। এই বাসন্তিক স্বপ্নম থেকে আজকে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ 45টি শর্ট কোশ্চেন আলোচনা করব এবং এখান থেকে তোমাদের এই ভিডিওতে তোমাদের যেসব প্রশ্নোত্তর আলোচনা করবে সেই সব প্রশ্নোত্তর বিগত বছরে এসেছিল এবং তোমাদের পরবর্তী যতদিন না পর্যন্ত আজকে এই ভিডিওতে যতদিন না পর্যন্ত তোমাদের ক্লাস 12-এর সিলেবাস চেঞ্জ হয় ততদিন পর্যন্ত আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ সাজেশনগুলি 100% গ্যারান্টি হিসেবে কাজ করবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কারণ এখানে তোমাদের যে বাসন্তিক স্বপ্নম যে তোমাদের নাটকটি আছে এই নাটক থেকে প্রতিটি লাইন প্রতিটি টপিক থেকে তোমাদের প্রশ্ন করা আছে। তার জন্য এখানে 45টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা এখন ভাবছো যে সাজেশন কি মানুষ 45টি প্রশ্ন দেয়, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, এমন কিছু সাজেশন দিচ্ছি যেগুলি তোমাদের যেই সাজেশনটি থেকে তোমাদের A to Z হুবহু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাই বলবো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখান থেকে আমি পরে আরেকটি ভিডিও আপলোড করব তোমাদের ফাইনাল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওতে আমি তোমাদের কাছে এই বাসন্তিক স্বপ্নম থেকে যে প্রশ্নগুলো আরও এই ভিডিও থেকে আর বেশি ইম্পর্টেন্ট সেই সব ভিডিও আমি একটি ভিডিও আপলোড করব পরে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা সঙ্গে সঙ্গে এই প্রশ্নোত্তর সমস্ত প্রশ্নোত্তর A to Z প্রশ্নোত্তর সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো, কারণ এখান থেকে যদি তোমরা এই আজকের এই ভিডিও সমস্ত প্রশ্নোত্তর ভালো করে মুখস্থ করে পড়ো 45টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, তাহলে এখান থেকে তোমাদের আর কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না। এসিকিউ অথবা এমসিকিউ এই দুই টাইপের কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না, কারণ এখান থেকে এই 45টি প্রশ্নোত্তর থেকে যদি তোমরা ভালো করে পড়ো এই প্রশ্নোত্তরগুলি, তাহলে কিন্তু এখান থেকে তোমরা এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পিক প্রশ্নোত্তর যেটাকে বলি আমরা, যেমন একটা প্রশ্ন থাকলো তার মধ্যে 4টি অপশন, যে কোনো একটি অপশন আমাদেরকে বেছে নিতে হবে। তো এখান থেকে তোমরা অটোমেটিক নিজে নিজে বহু বিকল্পিক প্রশ্নোত্তর বলতে এমসিকিউ প্রশ্ন বানাতে পারবে। তো এখান থেকে আমি বড় প্রশ্ন একটি ভিডিও আপলোড করে দেবো, কোন বড় প্রশ্ন এবং তোমাদের বড় প্রশ্ন উত্তর সহ পরে একটি ভিডিও আপলোড করবো। তো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য, এই সাজেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো সেই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে আমার ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সহকারে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, তাদেরও এই ভিডিও দেখে তারাও সঙ্গে সঙ্গে সমস্ত প্রশ্ন নোট করে দাও এবং তোমরা পরীক্ষা ভালো নাম্বার পাও, এটি আমার সর্বশেষ আশা। তো এখান থেকে তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করব, তো তোমরা যদি চাও তাহলে তোমরা সেগুলি সেই সব প্রশ্নোত্তর আলাদা এক্সট্রা একটি খাতার মধ্যে তোমরা তুলে নিতে পারো। তো আমি আশা করছি তোমাদের বাসন্তিক স্বপ্নম নাটক থেকে এমন কোনো প্রশ্ন বাদ নেই যেটি আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব না। তো চলো 45টি প্রশ্ন তো তোমাদের সঙ্গে তুলে ধরছি স্ক্রিনের মধ্যে, তোমরা সব প্রশ্ন সব উত্তর তোমরা দেখতে পারবে। তো তোমরা যদি চাও তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো। চলো এবার 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নম এর রচয়িতাকে, উৎস এবং অঙ্ক সংখ্যা কয়টি? এবার তোমাদের সবার আগে যেটা জানা উচিত সেটা হচ্ছে যে কোনো নাটকের রচয়িতা, উৎস এবং অঙ্ক সংখ্যা। এবার প্রথমে আমরা জানবো যে রচনা হলেন হচ্ছে কৃষ্ণমাচার্য। তারপর তোমাদের উৎস কি? এটি মিডসামার নাইটস ড্রিম থেকে নেওয়া হয়েছে। আর অঙ্ক সংখ্যা কয়টি? 5টি হচ্ছে আমাদের এই বাসন্তিক যে স্বপ্নম এই নাটকটি অঙ্ক সংখ্যা 5টি এবং এটি উৎস হচ্ছে এ মিড সামার নাইটস ডে। এটি একটি কিন্তু ইংরেজি একটি বলতে গেলে নাটক। তারপর তোমাদের এই যে 2 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নমের মূল নাটকটি কি এবং সেটি কোন ভাষায় লেখা? এবার এই বাসন্তিক স্বপ্নমের মূল নাটকটি কি এটি আলোচনা করবো হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম। এবার হচ্ছে এই বাসন্তিক স্বপ্নমের মূল নাটকটি এটি ইংরেজি ভাষায় লেখা। আর তার জন্য এখানে এখানে এ মিড সামার নাইটস ডে হবে। তো তোমরা সমস্ত প্রশ্ন তো উল্লেখ করে নাও, আমি অতি শীঘ্রই এই 45টি প্রশ্ন তো তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে? এখানে তোমাদের কৌমুদের লেখা আছে, এখানে কৌমুদের হবে না যেহেতু আমি নিজে টাইপিং করি, তো টাইপিং মিস্টেক। তো এবার উত্তরে হচ্ছে কৌমুদীর পিতা হলেন ইন্দ্র শর্মা এবং কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে ছিলেন? কৌমুদীর পিতার পছন্দের পাত্র ছিলেন মকরন্দ। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজা কি নিয়ে উদ্বিগ্ন হয়েছিল? এবার দেখো তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তুটি একদম ভেঙে বলছি না, কারণ 45টি প্রশ্ন উত্তর আলোচনা করতে গেলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তাছাড়া বড় ভিডিও তোমরা অবশ্যই দেখতে চাও না। তো চলো ধৈর্য সহকারে সমস্ত প্রশ্ন উত্তর লিখে নিতে চেষ্টা করো। এবার উত্তর হচ্ছে তোমাদের যে ইন্দ্রবর্মা উদ্বেগের কারণ কি? এবার সবার প্রথমে কারণটা জানবো যে বিবাহে বিলম্বের কারণে কেন্দ্রের
ইন্দ্র বর্মার উদ্বেগ প্রকাশ করে, যেহেতু এখানে কেন্দ্র আছে, এখানে কেন্দ্র হচ্ছে ইন্দ্র বর্মার উদ্বেগ প্রকাশ করে। তো মাঝে মাঝে টাইপিং মিস্টেক, তোমরা ওটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করো খাতার সঙ্গে সঙ্গে। এবং তিনি বিবাহ, এবার বলছে যে তিনি কি নিয়ে উদ্বেগে ছিলেন, এবার তিনি বিবাহ নিয়ে উদ্ধার ছিলেন না, ওখানে উদ্বিগ্ন ছিলেন। যেহেতু মাঝে মাঝে বেশিরভাগই দেখাচ্ছে টাইপিং মিস্টেক, তো সেই টাইপিং মিস্টেকগুলি আমি তোমাদের কাছে সেই ভুলটি ধরিয়ে দিচ্ছি। তো চলো, তারপরে আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কে কত সালে করেন। এবার হচ্ছে তোমাদের এই যে বাসন্তিক স্বপ্নম, যে ইংরেজি যে ভাষায় লেখা, ইংরেজি ভাষায় অনুবাদটি বাসন্তিক স্বপ্নমটি অনুবাদ কে করেন এবং এটি কত সালে করেন। অনুবাদ করেন কৃষ্ণমাচার্য এবং 1892 খ্রিস্টাব্দে এটি করেন। তারপর তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজার নাম কি, কৌমুদী কাকে বিয়ে করতে চেয়েছিলেন। এবার এখানে এই বাসন্তিক স্বপ্নের মধ্যে রাজার নাম ছিল ইন্দ্রবর্মা এবং কৌমুদী বিয়ে করতে চাইছিলেন তাকে, সেটি হচ্ছে বসন্তকে বিয়ে করতে চেয়েছিলেন কৌমুদী। তারপর তোমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা, কোন ঋতুতে বিবাহ হবে। এবার এই যে রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ছিল কনকলেখার সঙ্গে, এবং কোন ঋতুতে বিবাহ হওয়ার কথা ছিল, বসন্ত ঋতুতে কিন্তু বিবাহ হওয়ার কথা ছিল, অর্থাৎ বিয়ে হওয়ার কথা ছিল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল, কৌমুদী যেন মকরন্দমকে বিয়ে করে। তারপরে তোমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে, অর্থাৎ অর্থাৎ কৌমুদীর বাবার পছন্দের পাত্রকে যদি কৌমুদী বিয়ে না করে তাহলে তার কি শাস্তি হতে পারে। উত্তর হচ্ছে মৃত্যুবরণ করতে হবে, না হলে সারা জীবন অবিবাহিতা থাকতে হবে, অর্থাৎ হয়তো তার মরণ হবে, না হয় তাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হবে। এটি হচ্ছে পিতার আদেশ অমান্যর একটি সাজা। এবার 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণমাচার্য কোথাকার মানুষ ছিলেন। এবার কৃষ্ণমাচার্য ছিলেন দক্ষিণ ভারতের পুরুকোটা শহরের একজন মানুষ। তারপর তোমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাসন্তিক স্বপ্নম নাটকটি কার লেখা এবং তিনি কত সালে এটি লিখেছিলেন, অর্থাৎ এই বাসন্তিক স্বপ্নম নাটকটি কার লেখা। কার লেখা বাসন্তিক স্বপ্নম যেহেতু ইংরেজি একটি নাটক ছিল, এই ইংরেজি নাটকটি লেখা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এটি 1995 থেকে 96 সালে লিখেছিলেন। উনি এই উইলিয়াম শেক্সপিয়ার এই নাটকটি তিনি 1995 থেকে 96 সালে লিখেছিলেন, বাসন্তিক স্বপ্নম ইংরেজি ভাষা নাটকটি। এবার তোমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাজার ইন্দ্রবর্মার এখানে কার দ্বারা আক্রান্ত হন। এখানে যেহেতু কার্ড লেখা আছে তো টাইপিং মিস্টেক, এখানে হবে কার দ্বারা আক্রান্ত হন, এখানে হচ্ছে কামদেব বা মদন দেবীর দ্বারা আক্রান্ত হন। তারপর তোমাদের 13 নম্বর প্রশ্ন যে রাজা ইন্দ্রবর্মা বিবাহের দিন কবে ঠিক হয়েছিল। এবারে আমরা উত্তরে চলে যাব যে ইন্দ্রবর্মা বিবাহ দিন কবে ঠিক হয়েছিল। বিবাহ দিন ঠিক হয়েছিল 4 দিন বাদে আগামী অমাবস্যা, অর্থাৎ অমাবস্যার 4 দিন বাদে বিয়ে ঠিক হয়েছিল। এবার 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজা ছিলেন। এবারে আমাদের রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজা ছিলেন অবন্তী নগরে, তিনি এই অবন্তী নগরে রাজা ইন্দ্রবর্মা ছিলেন। এবার তোমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি সম্পূর্ণ বাংলা তোমাদের সংস্কৃত যে এক একটি লাইন তুলে দিয়ে এক একটি অর্থ তুলে দিয়ে বলেছেন কে কাকে বলেছেন, এইসব বিষয়ে কিন্তু আলোচনা করতে গেলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তো আমি শুধু তোমাদের কোশ্চেনটা পড়িয়ে দিচ্ছি আর অ্যান্সারটা পড়িয়ে, আমার যদি কোনো টাইপিং মিস্টেক থাকে যাতে তোমরা যদি বুঝতে না পারো সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওতে আমি এমন কিছু আলোচনা করবো না যাতে এই তোমাদের এক একটি লাইন এক একটি কবিতা বা গল্প থাকে তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে এক একটি অর্থ তুলে দিয়ে বলবে যে এই কথাটির অর্থ কী, এর বাংলা মানে কি, এইসব বিষয় কিন্তু আজকে আলোচনা হবে না, কারণ এইসব বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অলরেডি খুব বড় হয়ে যাবে। তো তার জন্য আমি চাচ্ছি না যে ভিডিওটি খুব বড় হোক, তাতে তোমাদেরও দেখতে সুবিধা হবে। শুধু আজকে আলোচনা করবো এক একটি প্রশ্ন এক একটি উত্তর, যাতে টাইপিং মিস্টেকটা তোমাদের কাছে সমস্যা না হয়ে পড়ে। আর তোমাদের বিশেষ করে তোমাদের এক একটি কিন্তু পদের অর্থ আসতে পারে, অর্থাৎ এক একটি যে কোনো কবিতা গল্প সংস্কৃতের যে কোনো কবিতা গল্প নাটক থেকে তোমাদের একটি অর্থ তুলে দিতে পারে, বলতে পারে যে এই পদটির অর্থ কী বা এই পদের অর্থ কী। তো তোমাদের ভালো করে কিন্তু পদের অর্থগুলো ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের পরীক্ষা খাতায় বেশি প্রশ্ন লক্ষ্য করা যায়। তো এবার 15 নম্বর প্রশ্ন হচ্ছে অহং দীর্মানুষ কে কাকে বলেছেন। যেমন এই কথাটি বলেছেন যে কে কাকে বলেছেন সেটা আমি আলোচনা করছি, শুধু এটার বাংলা অর্থ কিন্তু আলোচনা করলে তোমাদের ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তো আমি সেই ভিডিওটি বড় করতে চাচ্ছি না, অন্য একটি ভিডিওতে তোমাদের সেই অশব্দার্থ সহ। তো চলো এবার আমরা প্রশ্ন উত্তরে আলোচনা করি। এবারে হচ্ছে অহং দীর্মানুষ কে কাকে বলেছেন, এই কথাটি বলেছেন কে, রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন। এবং এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে দীর্মানুষ পদের অর্থ কী, অর্থাৎ এই কথাটির অর্থ কী। এই কথাটির অর্থ হলো মনমরা, অর্থাৎ দীর্মানুষ কথাটির অর্থ হলো মনমরা।
তারপর তোমাদের 16 নম্বর প্রশ্ন যে শশাঙ্কস্থ তৃণীঘৃণ কে কাকে বলেছেন? শশাঙ্ক পদের অর্থ কী? তৃণীঘৃণ পদের অর্থ কী? রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন? এবার এখানে কিন্তু তোমাদের একটি প্রশ্ন না, এখানে কিন্তু তোমাদের অনেকগুলি প্রশ্ন, যাদের তোমাদের এই সব প্রশ্ন থেকে তোমাদের যে কোনো প্রশ্ন পরীক্ষা খাতে আসলে তোমরা অনায়াসে লিখে দিয়ে আসতে পারবো। তার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো তোমরা আশা করছি সমস্ত প্রশ্ন উত্তর প্রথম থেকে লিখছো এবং এখনও তোমরা কন্টিনিউ করে যাও, তোমাদের এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে আশা করছি। এবার তোমাদের এই যে প্রথমে সবার আগে তোমাদের জানতে হবে যে শশাঙ্কস্থ তৃণীঘৃণ কে কাকে বলেছেন? এই কথাটি কে কাকে বলেছেন? যে প্রথমে উত্তরে হচ্ছে বলেছেন কে? রাজা ইন্দ্রবর্মা কি বলেছেন? কনক লেখাকে এই কথাটি বলেছেন। তারপর হচ্ছে তোমাদের শশাঙ্ক পদের অর্থ কি? শশাঙ্ক পদের অর্থ হলো চাঁদ, এবং বলছে স্তুতিনীঘৃণ এই পদটির অর্থ কি? এই পদটির অর্থ হলো নিষ্ঠুর বা নির্দয়া। তারপরে বলছে যে রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন? কেন বলেছেন সেই কারণটি তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। কারণটি হচ্ছে যে চাঁদটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না বলে রাজা চাঁদকে নিষ্ঠুর বলেছেন। এই কথাটি, এই যে তোমাদের এই 16 নম্বর প্রশ্নটির উত্তরটি কিন্তু খুব সোজা। এই গল্প, বিশেষ করে নাটক আর গল্প কিন্তু পড়তে খুব মজা, কিন্তু সংস্কৃতে এক একটি অর্থ জানতে গেলে একটু তোমাদের কঠিন হতে পারে, কিন্তু তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, কারণ এটি একটু গল্প, নাটক। এবার তোমাদের 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে নারিকা, এখানে যেহেতু দুই আছে, যেহেতু আমি টাইপিং করছিলাম, তো এই তোমাদের সংস্কৃতে একটি দুইয়ের মতো একটি অক্ষর আছে, তো এটাকে আমরা লুপ্ত আকারে হ ধরতে পারি, যে নারিকা হফি অথবা নারিকা অফি যুগায়তে কে কাকে বলেছেন? নারিকা পদের অর্থ কী? এই নারিকা পদের অর্থ কী এবং এটি কে কাকে বলেছেন যে নারিকা হফি যুগায়তে বলেছেন? এই যে উত্তর হচ্ছে যে ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছিলেন যে নারিকা হফি যুগায়তে এই কথাটি বলেছিলেন। এবং নারিকা পদের অর্থটি কি? নারিকা পদের অর্থ হলো কি বলছে, অর্ধক্ষণ সময় বা 24 মিনিট। এই নারিকা শব্দটির এটি হচ্ছে অর্থ। তারপর তোমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে কিং করমি বরারোহে কে কাকে বলেছিলেন? বরারোহে পদের অর্থ কী? অর্থাৎ এই কথাটি কে বলেছিলেন এবং কাকে বলেছে, এই পদটি কাকে বলেছিলেন এবং এই পদটির অর্থ কী? অর্থাৎ ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন, এবং বরারোহে পদের অর্থ হচ্ছে প্রিয় বা সুন্দরী। এই কথাটির অর্থ তোমাদের খুব গুরুত্বপূর্ণ জানা, এই যে বিশেষ করে যে কোনো পদের অর্থ জানা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পদের অর্থ থেকে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা কিন্তু অনায়াসে এই প্রশ্ন, এই তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে অনায়াসে লিখে দিয়ে আসতে পারবে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কুহু এবং দশম পদের অর্থ কি? এদের বিপরীত শব্দ লেখো। এই যে তোমাদের দুটি শব্দ আছে, এই দুটি শব্দের কিন্তু পদের অর্থ জানতে চেয়েছে, এবং এই দুটি পদের শব্দটির বিপরীত অর্থ জানতে চেয়েছে। এই যে কুহু এবং দশম, এই দুইটি শব্দের অর্থ হচ্ছে আমাবস্যা, কিন্তু এই বিপরীত শব্দের অর্থ হলো পূর্ণিমা। অর্থাৎ আমাবস্যা হলে তার বিপরীত শব্দ অবশ্যই পূর্ণিমা হবে, এটা তোমরা সবাই জানো। তো একটু তোমরা ক্যালকুলেশন করে বুঝে নিয়ে পরীক্ষার কোশ্চেনটা বুঝে নিয়ে তোমরা পরীক্ষার উত্তর দেওয়ার চেষ্টা করবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্ষিয়তে শতরং ন মে কে কাকে বলেছেন? মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই কথাটি তোমাদের কাকে বোঝানো হয়েছে এবং মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এবারে বলেছেন যে ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন, অর্থাৎ এই কথাটি ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন। তারপরে এই যে মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? মে পদের দ্বারা ইন্দ্রবর্মাকে বোঝানো হয়েছে। এখানে তোমরা বুঝতে পারলে যে কাকে বোঝানো হয়েছে এবং কাকে বোঝানো হয়েছে। তো এবার তোমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে যে বল্লভ এবং বৈবস্বত নগরম পদের অর্থ কী? এই যে বল্লভ এবং বৈবস্বত নগরম পদের অর্থ কী? উত্তর হচ্ছে বল্লভ পদের অর্থ প্রিয় বা স্বামী, এবং বৈবস্বত নগরম পদের অর্থ যমলোক। অর্থাৎ এখানে তোমরা দুইটি জিনিসটি একসঙ্গে যদি নাও তাহলে কি হবে? স্বামী এবং যমলোক এই দুটি হবে। তারপর তোমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাটকের উল্লেখিত বিবাহ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। অর্থাৎ এই বিবাহ শব্দটি, সেই শব্দটির দুটি প্রতিশব্দ তোমাদের লিখতে হবে এই বাসন্তিক স্বপ্নম অবলম্বন করে। এবার তোমাদের উত্তর হচ্ছে যে উদাহ এবং পরিণয়। উদাহ এবং পরিণয় এই দুটি শব্দ হচ্ছে বিবাহ শব্দের দুটি প্রতিশব্দ। এবার তোমাদের 23 নম্বর প্রশ্ন হচ্ছে তৎ কমিতি দুয়তে মহারাজেন কে কাকে বলেছিলেন? এই কথাটি কে কাকে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন যে কনক লেখা ইন্দ্রবর্মাকে বলেছিলেন। তো আশা করছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো ভালো করে, এবং তোমরা সঙ্গে সঙ্গে সমস্ত প্রশ্ন তো নোট করে নাও। এটা তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষা না, পরের বছর থেকেও তোমাদের যতদিন পর্যন্ত সিলেবাস চেঞ্জ হচ্ছে ততদিন এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে যে যথজ্ঞাপয়তি দেব কে কাকে বলেছেন? এই কথা কে কাকে বলেছেন? এবার উত্তর হচ্ছে প্রমোদ রাজা ইন্দ্রকে বলেছেন।
প্রমোদ কাকে বলেছেন? রাজা ইন্দ্রকে বলেছেন। এবার এখানে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রমোদ হচ্ছে রাজা ইন্দ্রবর্মার পরিচারক, অর্থাৎ এই যে রাজা ইন্দ্রবর্মা আছে এই ইন্দ্রবর্মার একজন পরিচারক হচ্ছেন প্রমোদ। তারপর তোমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যাম, কে কাকে বলেছিলেন? অর্থাৎ এই কথাটি, এই যে তোমাদের একটি লাইন তুলে দেওয়া হয়েছে, এই লাইনটি কে কাকে বলেছিলেন? এবার তোমাদের উত্তর হচ্ছে যে কৌমুদী ইন্দ্রবর্মাকে বলেছিলেন। কে বলেছেন? কৌমুদী কাকে বলেছিলেন? ইন্দ্রবর্মাকে বলেছিলেন। এবার তোমাদের 27 নম্বর প্রশ্ন যে মহিপতে তথৈব বসন্ত হফি, কাকে বলেছেন? মহিপতে পদের অর্থ কী? অর্থাৎ এই কথাটি তোমাদের এই সংস্কৃতের লাইনটি যে তুলে দেওয়া আছে এই লাইনটিতে কে কাকে বলেছিলেন এবং এই মহিপতে পদটির অর্থ কী? এই প্রথমে হচ্ছে কাকে বলেছিলেন? কৌমুদী ইন্দ্রবর্মাকে বলেছিলেন এবং পদের অর্থ হলো রাজা, অর্থাৎ মহিপতে পদটির অর্থ হলো রাজা। তোমাদের কিন্তু এক একটি পদের অর্থ কিন্তু ভালো করে মুখস্থ করে রাখা উচিত। এবার বলছে দিয়তাং দয়াডং চিত্তম, কে কাকে বলেছেন? এই কথাটি কে কাকে বলেছেন? তোমাদের বলছে যে হিন্দু না, এখানে হচ্ছে ইন্দু শর্মা হবে, যেহেতু আমার টাইপিং মিস্টেক। তো ইন্দু শর্মা ইন্দ্রবর্মাকে বলেছেন, যেহেতু এখানে টাইপিং মিস্টেকের জন্য হিন্দু লেখা আছে, তো ডোন্ট মাইন্ড। এবার 29 নম্বর প্রশ্ন হচ্ছে কথয় বাসু, কে কাকে বলেছেন? বাসু পদের অর্থ ও সংস্কৃত প্রতিশব্দ লেখো। অর্থাৎ এখানে তোমাদের জানতে হবে যে এই কথাটি কে কাকে বলেছিলেন এবং তারপরে তোমাদের বাসু শব্দের সংস্কৃত প্রতিশব্দ লিখতে হবে। তো এবার ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছেন এবং বাসু পদের অর্থ হচ্ছে বালিকা। কি? বালিকা হচ্ছে কি বাসু পদের অর্থ, ও সংস্কৃত প্রতিশব্দ হলো বালে বা বালিকে। এই শব্দটির অর্থ হচ্ছে কি? বাসু পদটির অর্থ হচ্ছে বালিকা। তারপরে এই বালিকা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ বালে বা বালিকে। তো তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে। এই জিনিসগুলি তোমাদের একটু কঠিন হতে পারে কিন্তু খুব সহজ। এবার 30 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্রায়ব পদের অর্থ কী এবং বরাকি পদের অর্থ কী? এবার উত্তরে আমরা যাবো। ওই উত্তরে হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব বিদ্রায়ব পদের অর্থ কী। বিদ্রায়ব পদের অর্থ হচ্ছে পাঠিয়ে দেওয়া এবং বরাকি পদের অর্থ হচ্ছে নিচু স্বভাবের মেয়ে বা নারী। নিচু স্বভাবের মেয়ে বা নারীকে কী বলা হয়? বরাকি বলা হয়। তারপর তোমাদের 31 নম্বর প্রশ্ন হচ্ছে যে রমণীয় তরুণস্তে বড় মকরন্দম, কে কাকে বলেছেন? এই কথাটি কে কাকে বলেছেন? এই কথাটি বলেছেন যে ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছেন। কাকে বলেছেন? কৌমুদীকে বলেছেন। কে? ইন্দ্রবর্মা। এখানে তোমাদের কে কাকে বলেছেন এইসব প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় বেশি আসা যায়, লক্ষ্য করা যায়। তো এখানে যদি তোমাদের কে কাকে না আসে, যদি বলে যে কে বলেছেন বা এই কথাটি কাকে বলেছেন, যদি সিঙ্গেলভাবে প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। তো চলো 32 নম্বর প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন হচ্ছে যে কিময় মাগচ্ছন্ন বৃদ্ধ কপশোকাবিষ্ট ইব দৃষ্টতে, কে কাকে বলেছেন? এই যে সংস্কৃতে একটি লাইন আছে, এই লাইনটি তুলে দিয়ে তোমাদের বলতে পারি যে কে কাকে বলেছেন। তার জন্য তোমাদের ভালো করে লাইনটি তোমাদের যে তোমার নাটকটি কিন্তু লাইন ধরে ধরে সমস্ত বিষয়বস্তুটি জানতে হবে। তো সেই ভিডিওটি আমি পরে একদিন আলোচনা করে দেবো। সবার আগে তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলোচনা করা উচিত ছিল। তো উত্তর হচ্ছে রাজা ইন্দ্রবর্মা, এখানে হিন্দু যেহেতু আছে এটা হবে ইন্দু শর্মার উদ্দেশ্যে একথা বলেছেন। যেহেতু টাইপিং মিস্টেক তো মাঝে মাঝে দেখছি আমার টাইপিং মিস্টেক হচ্ছে, রিচেকিং করা বর্তমানে আমার সময় ছিল না, তার জন্য রিচেকিং করা হয়নি। তো রাজা ইন্দ্রবর্মা ইন্দু শর্মার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। তো চলো তারপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে যে তমনু কাচিদিন্দু বন্দনা চ, কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন? তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ইন্দু বন্দনা কে? এবার তোমাদের এই প্রশ্নটির উত্তর কিন্তু এখানে কিন্তু তোমাদের 3-4টি প্রশ্ন বের হয়ে যাচ্ছে। একটি কে কাকে বলেছিল, 2 নম্বর হচ্ছে তম পদের অর্থ কী, 3 নম্বর হচ্ছে ইন্দু বন্দনা কে। তো যদি আমি ইচ্ছে করলে তোমাদের এখান থেকে 70টাও প্রশ্ন বের করে দিতে পারতাম, কিন্তু এখান থেকে তোমাদের একটি প্রশ্নতে 3টি প্রশ্ন ঢুকিয়ে তোমাদের এই কোশ্চেনের সঙ্গে মিল খাইয়ে, যাতে তোমাদের অসুবিধা না হয়, এখান থেকে তোমরা খুব সহজভাবে কিন্তু মনে রাখতে পারবে। এবার তোমাদের পরীক্ষা খাতে শুধু আসলে ইন্দু বন্দনাকে, তোমাদের এখানে আসতে পারে পরীক্ষা। এখন পরীক্ষায় কীভাবে প্রশ্ন আছে সেটা তোমরাও জানো না, আমিও জানি না। জাস্ট তোমাদের জানতে হবে যে এইগুলোর মধ্যে থেকে আসবে, শুধু আমি এটাই জানি।
তো লাস্ট মিনিট সাজেশন একটু আলোচনা করবো তোমাদের সাথে, যেগুলি ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা আলোচনা করবো এই সংস্কৃত অর্থটি, এই যে সংস্কৃত লাইনটি এটি কে কার উদ্দেশ্যে বলেছেন। এখানে রাজা ইন্দ্রবর্মা, এখানে যেহেতু আবারও টাইপিং মিস্টেক, তো ইন্দু শর্মার উদ্দেশ্যে এই কথা বলেছেন। তারপরে হচ্ছে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, এখানে তম পদের দ্বারা যে ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইন্দু বন্দনা কে, এবার ইন্দু বন্দনা হলো কৌমুদী, অর্থাৎ যেহেতু হিন্দু লেখা আছে তো হিন্দু হবে না, এখানে আমার 2-3 জায়গায় টাইপিং মিস্টেক, তো এখানে হিন্দু না হয় ইন্দু হবে। এই যে ইন্দু লেখাটি, এই ইন্দু হচ্ছে বন্দনা, ইন্দু বন্দনা হলো কৌমুদী, অর্থাৎ এখানে কৌমুদীকে ইন্দু বন্দনা হিসেবেও কিন্তু বলা হতো। তারপর তোমাদের 34 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাধয়াম পদের অর্থ কি, সংস্কৃত প্রতিশব্দ রাখো, অর্থাৎ এই পদটির অর্থ কি, এর সংস্কৃত প্রতিশব্দ লিখতে হবে। তো এই পদটির অর্থ হচ্ছে, সরি এখানে প্রশ্নটি উল্টোভাবে বলছে, একটু ঘুরিয়ে বলছে যে সাধয়াম পদের অর্থ সংস্কৃত প্রতিশব্দ লেখো। এই সাধয়াম পদের অর্থ হচ্ছে, অর্থের প্রতিশব্দ লিখতে বলছে সংস্কৃত, এই পদটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। তো তোমরা আশা করছি বুঝতে পারলে। তারপর 35 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষম্যতাং দাসজনস্য অয়ম পরাত, কে কাকে বলেছেন, এই কথাটি কে কাকে বলেছেন, এই কথাটি বলেছেন কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। তারপর তোমাদের 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন হচ্ছে গচ্ছ সম্প্রতি প্রতিরথম স্ম গরস্য, কে কাকে বলেছেন, এই কথাটি কার উদ্দেশ্যে বলেছেন, কে কার উদ্দেশ্যে বলেছেন। তো এই যে সংস্কৃত শব্দটি, এই কথাটি কার উদ্দেশ্যে বলেছেন, রাজা ইন্দ্রবর্মা প্রমোদের উদ্দেশ্যে বলেছেন এই কথাটি। তারপর তোমাদের 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন হচ্ছে এর সাথে মূর্তির্ণ কল্যাণী, কে কাকে বলেছেন, এই কথাটি কে কাকে বলেছেন, রাজা ইন্দ্র কৌমুদীকে বলেছেন। কাকে বলেছেন, রাজা ইন্দ্র কৌমুদীকে বলেছেন। 38 নম্বর প্রশ্ন হচ্ছে পরং পরতয়া বিকৃতম তৎসর্বমপি, কে কাকে বলেছেন, অর্থাৎ এই কথাটি কে কাকে বলেছেন, ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন। তারপর তোমাদের 39 নম্বর প্রশ্ন, 39 হচ্ছে তব পেয়ান মকরন্দ এব, কে কাকে বলেছেন, তব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে। এবার তব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, সম্ভবত এটি উপরে আরেকটি প্রশ্নতে আলোচনা করা হয়েছে। তো আমরা আবার আলোচনা করবো হচ্ছে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছেন, অর্থাৎ এই কথাটি রাজা ইন্দ্রবর্মা বলেছেন কৌমুদীকে, তব পদের দ্বারা কৌমুদীকে তিনি বুঝিয়েছেন। তারপর তোমাদের 40 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে আবার একটি আমার খুব গুরুত্বপূর্ণ মিস্টেক আছে, সেটি হচ্ছে ইন্দু শর্মা হবে, এখানে হিন্দু শর্মা না, ইন্দু শর্মা কে, অর্থাৎ এখানে ইন্দু শর্মাটি কে। এবার উত্তর হচ্ছে যে অবন্তীনগরের একজন বৃদ্ধ নাগরিক এবং কৌমুদীর পিতা। এখানে কিন্তু তার দুটিভাবে পরিচয় পাওয়া যায়, একটি হচ্ছে অবন্তীনগরের একজন বৃদ্ধ নাগরিক অর্থাৎ বুড়ো মানুষ, এবং তার একটি পরিচয়, আরেকটি পরিচয় হচ্ছে কৌমুদীর পিতা, তিনি ছিলেন কৌমুদীর পিতাকে ইন্দু শর্মা। তারপর তোমাদের 41 নম্বর প্রশ্ন যে তরিতং গম্যতে, কে কাকে বলেছেন, এই কথাটি কে কাকে বলেছেন, এই কথাটি বলেছেন রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে, তিনি এই কথাটি বলেছেন। এখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশিরভাগে ইন্দ্রবর্মা কনক লেখাকে বলেছেন। তো তোমাদের এই বিষয়গুলি তোমাদের একসঙ্গে লিখে নিয়ে তোমাদের পড়া উচিত। তোমরা যদি চাও তাহলে ইন্দ্রবর্মা কনক লেখাকে যতগুলি কথা বলছেন সমস্ত প্রশ্নোত্তর একসঙ্গে সিরিয়ালভাবে করো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। 42 নম্বর প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নম, এখানে যেহেতু বাসন্তিক স্বপ্নম একটু লেখাটা অন্যভাবে হয়েছে, তো বাসন্তিক স্বপ্নম নাটকে ভদ্রে এবং তে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, ভদ্রে পদে এবং তে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে। এবার উত্তরে হচ্ছে যে ভদ্র এবং তে পদের দ্বারা কৌমুদীকে বোঝানো হয়েছে। এখানে কৌমুদীকে কিন্তু অনেক পদের দ্বারা বোঝানো হয়েছে, তো সেই সব প্রশ্ন তোমরা একসঙ্গে লিখে নিয়ে একসঙ্গে পড়তে পারো, তাতে তোমাদের সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে। 43 নম্বর হচ্ছে অযত যেমন পদের অর্থ, অযত যেমন পদের অর্থ কি, এটা হচ্ছে কম বা অপরিণত বয়স, এই পদটির অর্থ হচ্ছে কম বা অপরিণত বয়স। 44 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু এখানে টাইপিং মিস্টেক আছে, তো এখানে এই কথাটি হবে যে অবনীব পদের অর্থ কি, অবনীব পদের অর্থ হলো রাজা, অর্থাৎ এই অবনীবটা শুধু এখানে লেখা নেই জন্য এখানে বুঝতে পারছি না যে এখানে কার পদ চেয়েছে। তো এখানে হবে অবনীব পদের অর্থ কি, অবনীব পদের অর্থ হলো রাজা। তারপর তোমাদের 42 নম্বর প্রশ্ন হচ্ছে যে মন্দ
ভাগিন্যা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে তার নিশ্চয়টি কী ছিল, অর্থাৎ এই যে মন্দ ভাগিন্যা এই পদটি কাকে বোঝানো হয়েছে এবং তার নিশ্চয়টি কী ছিল, তার একটি ইচ্ছা কী ছিল। এবার উত্তর জানবো যে কৌমুদীকে বোঝানো হয়েছে, এই পদের দ্বারা মন্দ ভাগিন্যা পদের দ্বারা কৌমুদীকে বোঝানো হয়েছে, তার ইচ্ছাটি কী কী ছিল, সেই ইচ্ছাটি ছিল তারই নিশ্চয় ছিল বসন্ত ছাড়া আর কোনো অন্য যুবককে তিনি বিবাহ করবেন না, অর্থাৎ তার একটি ইচ্ছা ছিল সে কাকে বসন্তকে ছাড়া কিন্তু অন্য কাউকে বিবাহ করবে না, বিয়ে করবে না। তো প্রিয় সকল ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তার উপর ভিত্তি করে তোমাদের কাছে আমার একটি কোশ্চেন, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। আর যদি এই ভিডিও থেকে তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটি আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। আমি সেই কমেন্টের সেই সমস্যাটির সমাধান করার দায়িত্ব নিলাম। তো আমি সেই সমস্যাটি সমাধান করে দেবো। আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে আমার ভিডিওটি দ্রুত শেয়ার করে দাও। আর আমার চ্যানেল আজকে যদি তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো, তাহলে সাজেশন রিলেটেড যেসব ভিডিও আমি পরবর্তীতে আপলোড করবো সেই সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা, এবং সেখান থেকে খুব দ্রুত আমার এই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশনে আমি অনেকগুলি ভিডিও প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রেখেছি ক্লাস 10, 11 এবং 12-এ। সব এই প্লেলিস্টের লিঙ্কগুলি কিসের জন্য তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো। সেই লিঙ্কগুলি হলো তোমাদের একটি সাবজেক্টের অল ভিডিও, অর্থাৎ তোমরা একটি লিঙ্কে ক্লিক করে অনেকগুলি ভিডিওর লিস্ট পেয়ে যাবে তোমাদের যাদের যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের উপর ভিত্তি করে সেই ভিডিওগুলি দেখে দিতে পারো। তো চলো ভিডিওটি এখানে শেষ করবো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে একদমই ভুলবে না। তো চলো সবাই তখন সুস্থ থাকো, ধন্যবাদ।